আমি সরাসরি টাইপ 3 কিস্তির অঙ্ক নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি অলরেডি 25 নাম্বার তোমাদের সমাধান করে দিয়েছি, আমরা 26 নাম্বার অঙ্ক নিয়ে কথা বলবো। অর্থাৎ ব্যাংক থেকে এককালীন আমরা লোন নিব এবং সেই লোনের টাকা কিস্তি সহ পরিশোধ করতে হবে। তো সবসময় কিন্তু ব্যাংক থেকে লোন নিতে হবে এমন না। তোমরা জানো এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সুদের ব্যবসায় করে, যারা লোন দেয় এবং সুদ সহ আসলের টাকা ধীরে ধীরে ফেরত নেয়। বিভিন্ন নন গভর্নমেন্ট অর্গানাইজেশন রয়েছে, অনেকে ব্যক্তিগতভাবে এই ধরনের ব্যবসার সাথে ইনভলভমেন্ট রয়েছে। সো এই অঙ্কগুলো বেসিক্যালি তাদের জন্য যে সে কিস্তি আসলে কিভাবে সে হিসাব করবে, ক্যালকুলেট করবে। সো একটা টাকা এককালীন নিয়ে কিস্তিতে যখন আমরা পরিশোধ করব, সেটা কিভাবে পরিশোধিত হবে। 25 নাম্বার অলরেডি আমরা সলভ করেছি, 26 নাম্বার দুঃখিত। এবার আমরা 27 নাম্বার অঙ্কটা দেখি। আবার যদি 27, সেটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট 2017 সালে পড়েছে তাকে। হ্যাঁ, একজন 5.5% সুদে 10,000 টাকা ধার গ্রহণ করে। অঙ্ক পড়েই বুঝতে পারছো যে এককালীনই টাকা নিয়েছে, সুদের হারও 5.5%। এবং প্রতিজ্ঞা করে যে সে বাৎসরিক 15টা কিস্তিতে, 15টা কিস্তি মানে কত বছর ধরে কিস্তি দিবে? আহ, মোফাজ্জল হোসেন এবং বন্যা বলো, কিস্তি 15, এনের মান কত হবে, বছর কত? স্যার 15। স্বাভাবিকভাবে 15। 15টা কিস্তি মানে 15 বছর ধরে টাকাটা সে টেনে নিয়ে বেড়াতে হবে তাকে। এবং উক্ত ধার পরিশোধ করবে যার প্রথম কিস্তি প্রথম বছর শেষে শুরু হবে। কিস্তি যদি বছরের শেষে শুরু হয় তাহলে অঙ্কটা সহজ, সূত্রটা সহজ। তার বার্ষিক পরিশোধের হার কত হবে? আসলে পরিশোধের হার না, পরিশোধের পরিমাণটা কত হবে। এখানে হার বলতে সুদের হার না, যেহেতু সুদের হারটা লেখা আছে। তাহলে অঙ্কটা আগের মতো, সূত্রটা হোয়াইট বোর্ডে লেখা আছে, দেখো। কিস্তির ক্ষেত্রে যদি কিস্তি বছরের শুরুতে পে করছি নাকি শেষে দিচ্ছি তা যদি লেখা না থাকে, তাহলে এই সূত্রটা প্রয়োগ করতে হবে। এমনকি কিস্তি যদি শেষে দেওয়া হয়, মাসের শেষে, বছরের শেষে, সপ্তাহের শেষে, তখন এই সূত্র। কিন্তু যদি কোনো প্রশ্নকর্তা বলে দেয় কিস্তি যেদিন লোন নিবে সেই দিন থেকে শুরু হবে, অর্থাৎ মাসের শুরু বা বছরের শুরু বা সপ্তাহের শুরু, তখন এই সূত্রের সাথে অতিরিক্ত 1 প্লাস সুদের হারটা গুণ করে দিতে হবে। উত্তর যা হবে তার সাথে 1 টাকা প্লাস সুদের হারটা যোগ করে গুণ করে দিতে হবে। তো এই সূত্রের এক্সটেনশনটা আমাদেরকে বুঝতে হবে। এবার আসো আমি তোমাদের সত্যিকারে অঙ্কে 27 নাম্বারে যেটি লেখা আছে, কি লেখা আছে? প্রেজেন্ট ভ্যালু মানে এই মুহূর্তে ব্যাংক থেকে বা আমরা কারোর কাছ থেকে 10,000 টাকা ধার করলাম। রেট অফ ইন্টারেস্ট, সুদের হার 5.5%। আমরা বলেছি পার্সেন্টেজ থাকলে 100 দিয়ে ভাগ করে তাকে দশমিকে কনভার্ট করে লিখতে। তোমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার সুযোগ আছে। 5.5 ভাগ 100, 100 দিয়ে ভাগ করলে দশমিকে কনভার্ট হয়, অর্থাৎ 0.55 পয়সা হয়েছে। এন এর মান 15 বছর ধরে কিস্তিটা আমাকে টানতে হবে। আর কিছুই এখানে আমার জানার দরকার নেই, সবই তো জানি। সো ক্যালকুলেশনটা নিজেরা করতে পারবে কিনা এখন আমাকে বলো। এ বাই রেট, পারবো। বলো মেজবা সাদিক, এটার সাথে এটা গুণ করে কত টাকা হয়? 1 মাইনাস, আমি একটু এই কাজটা করি, তোমরা যদি আপত্তি না করো। দেখো, 1 টাকা প্লাস রেট, 1 টাকার সাথে এই যে 0.055 যোগ করে লিখতে চাচ্ছি একবারে। হ্যাঁ, তাহলে 1.055, 1 টাকা সুদের হার যোগ করে লিখলাম। এন এর মান 15 বছর, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আমরা এটা আড়াআড়ি যদি গুণ করি, 55কে এটা দিয়ে কত হয় বাপ্পি? 550। 850 টাকা সমান সমান এ। 550। 550। এ শব্দের অর্থ হলো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, মানে বাৎসরিক কিস্তির পরিমাণ। এটা আমরা বের করব যে কিস্তির মধ্যে সুদ এবং আসলের টাকা আছে, গুণ। এবার সাইন্টিফিক ক্যালকুলেটর আমি 1 টাকাকে এটা দিয়ে ভাগ করে 1 এর সাথে বিয়োগ করে এখানে লিখে দিই এবং ক্যালকুলেটরে রেখে ওইটা ভাগ করে উত্তর করা যায়। লুক এট দ্য ক্যালকুলেটর। আশা করি ক্যালকুলেশন করা অলরেডি তোমরা শিখে গেছো। এই যে দেখো, 1 ভাগ ফার্স্ট ব্র্যাকেট 1.055 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, পাওয়ার হবে 15 বছরের জন্য 15, যেটা হলো সেটা 1 টাকা থেকে বিয়োগ করে দেবে, -1। রেজাল্টটা নেগেটিভ হবে, কিন্তু 1 টাকা যেহেতু আগে আছে বাস্তবে হবে পজিটিভ, অর্থাৎ 0.5। স্যার ওই এক আগে লিখে করলে তো স্যার আর নেগেটিভ আসে না। যদি একবারে তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরে লেখো, লিখেই তো তোমরা করবে, যে যেভাবেই করো দিন শেষে এটাই হবে।
আমি শুধু এটা বুঝেছি, এটা লিখে আমি আর 1 থেকে বিয়োগ করে দিয়েছি, মাইনাস আসছে কিন্তু পজিটিভলি লিখেছি, হ্যাঁ। আর যদি সত্যিকার অর্থে সাইন্টিফিক ক্যালকুলেটরে 1 লিখতাম, -1 ভাগ এটা, তাহলে এটাই আসতো সরাসরি। যাই হোক, এটাকে এটা দিয়ে ভাগ করলে উত্তর কত হয় বলো আকাশ সর্দার? 550 ভাগ এটা, 550, এই গুণ অপোজিটে আসলে ভাগ হয় ম্যাথমেটিক্স এর ভাষা। আমরা ভাগ করে দেখি। 550 996। 0.55206, 996.26 বা 27 পয়সা, 996.27 পয়সা। এখন পয়সা লিখতেও পারো নাও পারো। অতএব অ্যানুইটি সমান সমান 996 টাকা। তাহলে এখন দেখো উত্তরটা মিলছে কিনা আমাদের। বাৎসরিক কিস্তির পরিমাণ, প্রশ্ন নম্বর 27, এই যে 996.23 পয়সা। আমাদেরও 23 পয়সা আশা করি বের হয়েছিল, 26 পয়সা। আমি বলেছি 5টা ডিজিট যখন তুমি লিখবে উত্তরটা নিখুঁত উত্তর পেয়ে যাবে। সো এখন পরীক্ষায় বলো তোমরা কি পয়সা লিখবে নাকি এটা রেখে দিবে? এখন কেন ক্লিয়ার করছি, কারণ এটা অনেকে বসেই থাকে পরীক্ষায়, কি করবো, স্যার তো কোনো সুনির্দিষ্ট ধারণা দেয়নি, ধারণা দিয়ে দিচ্ছে দেখো। না লিখলেই তো ভালো হয় স্যার। বাৎসরিক কিস্তির রিয়েল পরিমাণ হলো 996 টাকা 26 পয়সা, না কত আমাদের এসছে সত্যিকার অর্থে, সত্যিকার অর্থে এটা এসছে। দশমিকের পরে স্ট্যান্ডার্ড ডিজিট 2টা, তোমরা যদি লিখতে চাও সর্বোচ্চ 2টা লিখতে পারো, 996.26 পয়সা। তবে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বাৎসরিক কিস্তি এত টাকা, ঠিক আছে। আবার সন্ধিহান না হয়ে দশমিকের পরে 2 ডিজিট লিখে দিতে পারো, এভাবে লিখবে 996.26 বা 996 টাকা, ঠিক আছে। অ্যাপ্রক্সিমেটলি বলে ইংলিশে, বাংলায় প্রায় বলে। আবার দশমিক না লিখলেই হবে, কোনো সমস্যা নেই, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। যাই হোক, তো অন্যান্য অঙ্কে কোনো ব্যতিক্রম কিছু আছে কিনা আমি একটু একটা একটা করে পড়ি। যদি সূত্রের কোনো ব্যতিক্রম থাকে, কোনো কঠিন অঙ্ক থাকে, সেটার দিকে আমরা ফোকাস করব। 28 নাম্বার, মিস আখি রিয়াদের নিকট থেকে 5,000 টাকা ধার করলো। এই মুহূর্তে যে টাকাটা নিচ্ছে এটাকে প্রেজেন্ট ভ্যালু বলা হয়। আমি এই মুহূর্তে আখি রিয়াদের কাছ থেকে 5,000 টাকা নিল, প্রেজেন্ট ভ্যালু। সে এই টাকা 2 বছরে 6টি সমান কিস্তিতে পরিশোধ করবে। এবার বলো এখানে এম এর মান আছে কি নেই? আকাশ সর্দার, বাপ্পি এবং সাগর ভাঙ্গি, বিপ্লব ঘোষ, 4জন মিলে বলো দেখি এই অঙ্কের মধ্যে এম এর মান আছে কি নেই? 2 বছরে 6টি সমান কিস্তিতে পরিশোধ করলো। অপরিশোধিত অর্থের উপরে 12% সুদ প্রদান করেছে। প্রতিটি কিস্তির পরিমাণ কত? আসলে পরিশোধিত অর্থের উপরে 12% হারে সুদ প্রদান করেছে, প্রতিটি কিস্তির পরিমাণ কত টাকা বলো দেখি, যাদেরকে প্রশ্ন করেছে। একটু কঠিন আছে, কাজে করে দিই। স্যার এখানে 2 বছরে 6টি কিস্তি মানে কি বছরে 3 বার করে হ্যাঁ হ্যাঁ, এম এর এটা মান 5? বুঝছো, এখানে এই সূত্রের কিন্তু এক্সটেনশন রয়েছে, এটা বোঝানোর জন্যই মূলত অঙ্কটা আমি দেখাতে চাচ্ছি। 28 নাম্বার, বলো এখানে প্রেজেন্ট ভ্যালু, আখি লোন নিয়েছে 5,000 টাকা, প্রেজেন্ট ভ্যালু। সে এই টাকা 2 বছরে পরিশোধ করে দিবে, এন এর মান 2 বছরে টাকাটা দিয়ে দিবে, কিন্তু 6টা সমান কিস্তিতে। 2 বছরে 6টা কিস্তি, এক এক বছরে কয়টা করে কিস্তি? 3টা। 3টা। তাহলে বলো এম এর মান হবে কি হবে না? হবে স্যার, 4 হবে হবে। এম এর মান। এম এর মান কি, ও বলছে স্যার, কথা কি সত্য? 3 হবে 3 হবে। স্যার, 3 হবে। উম, 2 বছরের 6টি কিস্তি মানে এক এক বছরে 3 বার করে, এক এক বছরে 3 বার করে করে ব্যাংক সুদ ডিজায়ার করেছে। মানে আখি রিয়াদের নিকট থেকে নিয়েছে, রিয়াদ বছরে বছরে 3 বার, এক এক বছরে 3 বার টাকা দিলে এম এর মান 3 টাইমস। সুদের হারটা লেখা আছে 12%, মানে 12 পয়সা। সো এখন ক্যালকুলেশন করে দেখো তো উত্তর কতটা, কিস্তির পরিমাণ কত বের হয়, তোমরা সবাই করো দেখি এবার। আমি তো সব সময় করছি, 1 মিনিটের একটু তোমাদের সময় দিয়ে দেখি কে কে পারো। সবার সামনে খাতা কলম আছে নাকি আমি করে দিলে তোমরা দেখছো, কোনটা বেস্ট?
না স্যার, খাতা কলম আছে। করো, হাসিব করে বলো উত্তর কত হয়। উত্তর তো হতে বাধ্য। তারপরে আমার মনে হয় তোমরা যারা কনফিউজড হয়ে যাচ্ছ, আকাশ কনফিউজড হওয়ার কিচ্ছু নেই। স্পষ্ট করে লেখা আছে 2 বছর ধরে সে টাকা পরিশোধ করবে, এবং রিয়াদ তাকে আরো শর্ত দিয়েছে বছরে 2-3 বার, মানে মোট 6টা কিস্তি। তার মানে বোঝা গেল 3 মাস পর পর সে সুদ নেয়, মানে 6টা কিস্তি, দুঃখিত, মানে বছরে 3 বার সে সুদ নেয়। 2 বছরে 6বার, মানে প্রত্যেক বছরে এম এর মান 3 টাইমস। এম অর্থ হলো 1 বছরে কতবার সুদ নেয় সে। কাজে এখানে সন্দেহের কোনো জায়গা নেই। প্রেজেন্ট ভ্যালু লোন নেওয়া হয়েছে 5,000, কিস্তি বের করবে অ্যানুইটি। এখন কিস্তি মাসেও হতে পারে, বছরেও হতে পারে। অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সুদের হার 12%, 1 মাইনাস। আচ্ছা, এখানে তো এম এর মান আছে, তাহলে কি হবে সূত্রে বলো তো? যেখানে আর আছে সেখানে এমটা ভাগ হবে, মনে আছে তো সবার? হ্যাঁ, আর এন এর সাথে এম গুণ। আর এর সাথে এম ভাগ হবে, এন এর সাথে এমটা গুণ হবে। এটা সকল অঙ্ক, ফিনান্সেও তাই, বিজনেস ম্যাথেও সেম। যেখানেই এম থাকবে এমটা গুণ হবে, যেখানেই আর থাকবে এমটা ভাগ হবে। সো 1 - 1/1 প্লাস সুদের হার 12%, 3 দিয়ে ভাগ করব। এন মানে 2 বছর, আর এম এর মান হলো × 3। ঠিক আছে আকাশ সর্দার, তুমি আমাকে বলেছিলে স্যার কোনো কোনো বই এই 3 × 2 = 6 একবারে লিখে দেয়। ওটা করতে যেও না, কারণ সব অঙ্কে তো আর এম এন থাকে না। যে অঙ্কে এম থাকবে সেখানে এমটাকে ব্যবহার করব, না থাকলে নেই। হ্যাঁ, সো একবারে সব থেকে ভালো হয় 12 পয়সাকে 3 দিয়ে ভাগ করলে হবে 4 পয়সা। 4 পয়সাকে 5,000 দিয়ে গুণ করলে 4×5 = 20, 200 টাকা হয় নাকি? তোমাকে বুঝতে পারছো এটা আমি কিভাবে লিখেছি? জি স্যার, 200 টাকা। যদি বুঝতে না পারো, লুক এট দ্য ক্যালকুলেটর। মানে আমি যেটা করেছি 12 পয়সাকে 3 দিয়ে ভাগ করেছি, তাহলে আমি তো জানি 12 পয়সা 3 বন্ধুকে ভাগ করে দিলে এক এক বন্ধু 4 পয়সা করে পাবে। আর 4 পয়সার সাথে 5,000 যখন আড়াআড়ি গুণ হবে, 5,000 গুণ 4 পয়সা তখন 200 টাকা হবে। তোমরা গুণ করে নিও। এ গুণ, এবার বাকিটা করে দিচ্ছে দেখো। 1 - 12 পয়সাকে 3 দিয়ে ভাগ করলে 4 পয়সা, আগের নিয়মেই করব। 1 টাকার সাথে সেই 4 পয়সা যোগ করলে হবে 1 টাকা 4 পয়সা, আর উপরে 3×2 = 6, পাওয়ার হলো 6। বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? 12 পয়সা 3 দিয়ে ভাগ করলে 4 পয়সা, 1 টাকার সাথে 4 পয়সা যোগ করলে 1 টাকা 4 পয়সা, 3×2 = 6। এবার আমি ক্যালকুলেটর ইউজ করব। এই যে 1/1 টাকা 4 পয়সা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিচ্ছি। 1 টাকা 4 পয়সার পাওয়ার হলো 6 টাইমস। যেটা হয়েছে সেটার সাথে 1 টাকা বিয়োগ করব, -1। তাহলে 200 গুণ এ গুণ দশমিকের পরে অবশ্যই লিখবো আমরা 5টা ডিজিট, 2096 8। এবার এটা এর নিচে নিচে ভাগ করে দাও। 200 ভাগ এটা, 200 ভাগ এটা করলে কত হয় দেখো। 200 ভাগ স্যার 0.209688, 953.83। 953 পয়সা। তাহলে অ্যানুইটি বা কিস্তির পরিমাণ, সে যে প্রত্যেক বছরে যে কিস্তি দিবে, প্রত্যেক কিস্তি, কিস্তি তো বছরে 3 বার দেয়, প্রত্যেক কিস্তির পরিমাণ। তাহলে কিস্তি, এখানে অ্যানুইটি মানে কিস্তি, সে কিস্তি সে মাসে দিতে পারে, বছরে দিতে পারে, ঠিক আছে, সপ্তাহে দিতে পারে। যাই হোক, আমরা এখানে এ বলতে অ্যানুইটি বের করবো। অ্যানুইটি মানে কিস্তির পরিমাণ। তো এক একটা কিস্তিতে টাকা দিচ্ছে সে 953 টাকা 83 পয়সা। দেখো উত্তরটা লেখা ছিল, মিলছে কিনা আমরা একটু দেখি। এই যে দেখো, 953 টাকা 81 পয়সা বইয়ে উত্তর লেখা আছে, আর আমাদের হয়েছে কত পয়সা? 953 টাকা 83 পয়সা। মনে রাখবে দশমিকের পরে একটা দুটা ডিজিট নিয়ে যে অসুবিধা ফেস করবে, দিস ইজ নট এ প্রবলেম এট অল। 953 টাকা 83 পয়সা, আর এখানে বই লেখা ছিল 81 পয়সা। দশমিকের আগের টাকাটা নিখুঁত বের হবে আমি যেভাবে করেছি সেভাবে যদি তোমরা করো। সো আশা করব 26, 27, 28 আমি করে দিলাম। তোমরা বাসায় অন্তত পক্ষে 34 পর্যন্ত হোমওয়ার্ক আমি দিতে পারি। 33 পর্যন্ত পারবে, 34 থেকে অ্যামোর্টাইজেশন শিডিউল তৈরি করতে হবে। এই লোন অ্যামোর্টাইজেশন শিডিউল যদি এখন ভালো করে শিখে নাও, তাহলে যখন 4th ইয়ারে উঠবে, বিবিএ 4th ইয়ার,
আমি যখন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট পড়াবো, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট পড়াবো, তখন আবার এই অ্যামোর্টাইজেশন শিডিউলটা করাবো, তখন আবার সহজ হবে। সো আশা করব